শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানালেন জসওয়াল। অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা। রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন সরকার প্রধান। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ধর্মমন্ত্রী। একাধিক অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থার আশ্বাস। সংরক্ষিত নারী প্রার্থী বাছাই শুরু বিএনপির। রাজপথে পরীক্ষিতদের দেওয়া হবে প্রাধান্য। সরকারি দল স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে, অভিযোগ জামায়াতের। এবং হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু। সোমবার দেশ জুড়ে একযোগে শুরু টিকাদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের সংকট নেই। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে উল্লেখ করে রণধীর জসওয়াল বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। Your question was regarding Sheikh Hasina. There is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. আজ শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 20 মিনিটে ফ্লাইটটি 419 জন হজযাত্রী নিয়ে ছেড়ে যাবে। দুপুরে হজ ক্যাম্প পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় যাত্রীদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পেরে সন্তুষ্টি জানান তিনি। মশা ও বিছানার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে দিবাগত রাত 12টা 20 মিনিটে। আগেভাগেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। এবছর ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। সরকারিভাবে যাবেন ৪,৫৬৫ জন এবং এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন। এবার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাজিরা। এবারের হজ ব্যবস্থাপনা আমরা যেভাবে আসলাম আগে যেভাবে আসছি তার চেয়ে অনেক ভালো। গতকালকে এসে পৌঁছেছি, খাবার দাবার রাত্রে খেয়েছি এবং ফুড ওয়াজ ভেরি নাইস। স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সবকিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই। পরিচ্ছন্ন কর্মী যদি আরো 2-1 দিন আগে আসতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আর যে মশার উপদ্রব আছে সেটা আগে থেকে নিয়ন্ত্রণের জন্য ওষুধ ছিটানো যদি হতো তাহলে আমরা এই মশার উপদ্রব থেকে কিছুটা নিষ্কৃতি পেতাম। ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান, হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। হজ সর্বতোভাবেই প্রস্তুত করা হয়েছে। এবছরে হজ যাত্রীগণ এখানে ভালো খাবার পান, মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার পান। এই জন্য আমরা কিন্তু পর্যটনের 2টি ক্যান্টিন এখানে তাদেরকে পরিচালনার জন্য অনুরোধ করেছি। এজেন্সিগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনার হজ যাত্রীদের সেবক হিসাবে যাচ্ছেন, তাদের সেবাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত এবং সেটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের বলেন, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে হজযাত্রীরা যাতে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেখা। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন। ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরো কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয়। হজ ক্যাম্পে সারপোকা এবং মশার উপদ্রব নিয়ে ধর্মমন্ত্রী বলেন, কারো গাফলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। মশার উপদ্রব থেকে যেন হাজিরা মুক্ত থাকে এই ব্যবস্থা নেওয়ার জন্য যা দরকার, যা প্রয়োজন তাই করতে বলেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই শুরু করেছে বিএনপি। প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রমে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে অবদান রাখা নারীদের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সংসদে আইন প্রণয়নে যোগ্যদেরও বেছে নেবে দল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শুক্রবার দুপুর থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার শুরু হয়। সংরক্ষিত নারী আসনের প্রায় ৪০০ প্রার্থী অংশ নেন সাক্ষাৎকারে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জেল খাটার কারণে যারা ত্যাগী, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা ১৭ বছর মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি আমার দল তাকেই সিলেকশন করবে। বিগত দিনে আমরা কাজ করেছিলাম, মানুষের পাশে ছিলাম এবং অসহায় দুস্থ মানুষের সঙ্গে আমরা কাজ করেছি। সাক্ষাৎকার শেষে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। আমি মহিলাদের কুটির শিল্প, আমাদের 31 দফায় একটা কথা ছিল মহিলাদের সুশিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার। ইনশাআল্লাহ আমি দিনাজপুর থেকে সারা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু কল্যাণকর নিয়ে কাজ করব, এই মূলকে আমি কথা বলেছি। তাদের প্রত্যাশা, দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিজেদের ভূমিকার মূল্যায়ন করবে দল। দল যদি মনোনয়ন দেয়, আমি সর্বোপরি চেষ্টা করব সর্বাত্মকভাবে এই পবিত্র আমানতের জন্য এস্টাবলিশ করতে পারি। সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সদস্য এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের এক ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পরের ধাপে শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আসন বন্টন বিধি অনুযায়ী বিএনপি জোট পাবে 36টি। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দেশ আমাদের, তাই অন্যরা তা গড়ে দিয়ে যাবে না। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিয়া কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই যুবকদের সঙ্গে আন্তর্জাতিক মিলিত হয়ে তাদের কাছে কিছু শিক্ষা অর্জন করতে চাই। আমার জীবনের একটা বড় অংশ আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। সেই কারণে দুটো পেশার কারণেই তরুণদের সঙ্গে আমার একটা সম্পর্ক সবসময় বজায় ছিল। বিএনপি সরকার সংবিধানকে নিজেদের ইচ্ছে মতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জেলা আমির সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে সম্মেলনে অভিযোগ করেন জামায়াতের আমির। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। প্রফেসর ডক্টর ইউনুস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। নিজেদের মতো সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যে যে জায়গায় সংবিধানের
বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফেসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরো ভয়াবহ। তিনি দাবি করেন সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থেকে হ্রাস পাবে। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান জামাতের আমির। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 2 দিন লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না রাজধানীর বেশিরভাগ গাড়ি চালক। বিশ্ব জ্বালানি সংকটে বাংলাদেশে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কে বেশিরভাগ চালক প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। জ্বালানি শুধু একটি পণ্য নয়, একটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শক্তি। আর সেই জ্বালানি নিয়েই এখন উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। বাদ নেই বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2 দিন ধরে ফিলিং স্টেশনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না চালকেরা। তারা বলছেন আতঙ্কের কারণে বেশিরভাগ সময় গাড়ি চালকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে মজুত করে রাখছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। তেল পাই না, আবার চাকরি লয়ে টানাটানি, মালিকেরাও রাখতে চায় না। 15 দিন গাড়ি বসা, 15 দিন পরে কালকে ফিরে 24 ঘন্টা আগে আসছে, এখনো লাইনে দাঁড়া আছে, এভাবে আর কি তেল পাচ্ছে না। সিন্ডিকেট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে এই সমস্যাটা হচ্ছে। আমরা কালকে সকাল 11:30টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পে পৌঁছাইতে পারিনি। টাঙ্কিটা মানুষ লোড করে নিয়ে যে বাসায় যে টাঙ্কিটা খালি করে, এই সিরিয়াল এই সময়টার জন্য খালি করে থুয়ে ওরা আবার আসে পাম্পে, এই জন্য আমাদের তেলের সংকট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 65 থেকে 70% আসে বিদেশ থেকে, আর তেলের ক্ষেত্রে এই নির্ভরতা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ফলে সংকট মোকাবেলায় সবার সচেতনতার বিকল্প কিছু নেই। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুত রয়েছে। জুন মাসের চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্ন রাখতে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি মজুদ রয়েছে। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। আমরা বিকল্প সূত্র থেকে আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। হাম ও এর উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 3 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 24 ঘন্টায় নতুন করে 127 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে 1115 জন। এদিকে হামের টিকার সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, 20 এপ্রিল থেকে দেশ জুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। শুক্রবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাসময়ে হামের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। তবে সিরিঞ্জের মজুত নিয়ে মন্ত্রী জানান, আগামী 15 মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ মজুত রয়েছে। আপনি ফাইলটা পিছনে করবেন, কোথায় আটকিলেন সচিব সাহেবকে জানাবেন বা আমাকে জানাবেন, আমরা এটা দেখব যত তাড়াতাড়ি সম্ভব। আমরা রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস নিম্ন সীমিত আয়ের মানুষের। বেশিরভাগ সবজি শতকের ঘরে। কিছুতেই কমছে না মুরগির দাম, বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। চাষের মাছও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট
কাটেনি। এখন এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শুক্রবার ছুটির সকালে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা একটু বেশিই থাকে। গ্রীষ্মের হরেক রকম বাহারি সবজিতে চোখ জুড়িয়ে যায়, কিন্তু কাছে গিয়ে কিনতে গেলেই হয় বিপত্তি। কাঁকরোলের কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে, বেগুন সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ছোট লাউ 60 থেকে 80 টাকা। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, তারপরে করলা, এগুলো অধিকাংশ 80 থেকে 100, এবং 120 টাকা কেজিও আমাদের কিনতে হয়েছে। আমাদের মতো মানুষ তো হিসাব করে চলি, দেখা গেছে বাজেট নিয়ে আসলাম, হয় না, অল্প অল্প করে নিতে হয়। মাছে ভাতে বাঙালি এটা তো নাই, এখনো সবজি ভাতে বাঙালি এটা হচ্ছে না। 600 টাকা যদি আমি কম দামে বেচে দিই তাহলে আমার গাড়ি ভাড়া টাকাটা উঠবো না, এজন্য এই জিনিসটা দামটা বাড়ে। বাজারে সোনালী ও ব্রয়লার মুরগি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি সোনালী মুরগি 380 থেকে 390 টাকা, হাইব্রিড সোনালী 350 থেকে 360। ব্রয়লারের দামও চড়া, কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। রোজার আগে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকায় বিক্রি হয়েছিল, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। খাটালের থেকে যারা মহাজনরা আছে ওনারাই দাম বাড়া বেচতেছে। বর্তমান পরিস্থিতি আমাদের দেশের গরু নিয়ে অনেক টানাটানি আছে। ফার্ম থেকে ওনারা বুঝতে পারছে যে মুরগির দামটা বেশি, এই জন্য ওনারা ওই ফিক্সড রেটটা রেখে দিচ্ছে আর কি। মুরগির দাম যে এত দাম কেন বৃদ্ধি পেলো সেটা আমরাও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি না। তেলাপিয়া, পাঙ্গাস সহ চাষের মাছও নেই নিম্ন ও সীমিত আয়ের নাগালে। আবার নদীর মাছ মধ্যবিত্তের আয়ের সীমায় নেই। বাজারে গিয়ে মাছে ভাতে বাঙালি প্রবাদ ভুলে যায় মানুষ। চাষের যে অবস্থা, মাছ এগুলো আসলে আমাদের হাতের নাগালের বাইরে। মাছের বাজার আসে কম, এই জন্য মাছের দাম বেশি আর কি। তাদের মানে ভাষ্য যে মাছেও তেল খায়, এই কারণে মাছের দাম বেশি। গেল 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। এর ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলে সয়াবিন তেল কিনতে পারছেন না। অনেক ক্ষেত্রে দামও বেশি দিতে হয়। 2 লিটার 1 লিটার ওরকম পাওয়া যায়, 5 লিটার কম পাওয়া যায়। তেল শর্ট পাওয়া যাচ্ছে না, অনেকে রেট চাইতে ওভার রেট নিচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে 3 সপ্তাহ সময় লাগবে। এদিকে আবার সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করতে লিটোরাল কমব্যাট শিপ নামের নতুন এক ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী। এতে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কোনোভাবেই হরমুজকে মাইনমুক্ত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আগামী কিংবা পরবর্তী সপ্তাহেই হতে পারে এই বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমা পার হওয়ার আগেই তা আরও দীর্ঘায়িত করতে 2 দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অচলাবস্থার মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করে বেরিয়ে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরানকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে চীনা গোয়েন্দা স্যাটেলাইট বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এদিকে ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে পশ্চিম এশিয়ার জ্বালানি উৎপাদন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে যেতে কমপক্ষে 2 বছর সময় লাগতে পারে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানালেন জসওয়াল। অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা। রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন সরকার প্রধান। ব্যবস্থাপনা সন্তুষ্ট ধর্মমন্ত্রী। একাধিক অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থার আশ্বাস।
সংরক্ষিত নারী প্রার্থী বাছাই শুরু বিএনপির, রাজপথে পরীক্ষিতদের দেয়া হবে প্রাধান্য, সরকারি দল স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ জামায়াতের। এবং হামে 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু, সোমবার দেশ জুড়ে একযোগে শুরু টিকাদান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনের সংকট নেই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।